সুশ্যামাঙ্গ বঙ্গ এবে মহাব্রতে রত। এসেছেন ফিরে উমা বৎসরের পরে, মহিষমর্দিনী রূপে ভকতের ঘরে। বামে কমকায়া রমা, দক্ষিণে আয়ত লোচনা বচনেশ্বরী। স্বর্ণ বীণা করে শিখি পৃষ্ঠে শিখিধ্বজ, যার স্বরে হত তারক অসুরশ্রেষ্ঠ। গণদল যত তার প্রতি গণদেব, রাঙা কলেবরে করি শির আদি ব্রহ্ম বেদের বচনে। এক পদ্মে শতদল শত রূপবতী, নক্ষত্রমণ্ডলী যেন একত্রে গগনে। ছোটবেলায় যখন তমলুকে দুর্গাপুজো কাটাতাম, তখন বিভিন্ন প্যান্ডেলে প্রতিমা দেখতে যাওয়ার অনুষঙ্গ ধরে দুর্গাপুজোকে চেনার সূত্রপাত। এবং পুজোর আগে একটি বিশেষ মুহূর্তের জন্য আমাদেরকে অনেক অপেক্ষা করতে হতো। বিভিন্ন প্যান্ডেলের সামনে যেতাম এবং সেখানে গিয়ে যখন দেখতাম তখনও প্রতিমা এসে পৌঁছয়নি, মনের মধ্যে অদম্য কৌতূহলের সৃষ্টি হতো যে কোথায় প্রতিমা তৈরি হচ্ছে। পরবর্তীকালে সময় এগোনোর সাথে সাথে যখন 10 দিকে দশভূজার জন্য বিভিন্ন মৃৎশিল্পীদের বাড়িতে এবং কর্মশালায় আনাগোনা বাড়তে থাকে, তখন মনে হয় যে ছোটোবেলায় কি অদ্ভুত একটা জিনিস মিস করেছি। তখন প্যান্ডেলের সামনে অপেক্ষা, অধীর আগ্রহে কখন প্রতিমা এসে মণ্ডপে তার স্থান করে নেবেন। এখন সেই অপেক্ষা করতে হয় না, এখনকার প্রতীক্ষাটা একদমই অন্য রকমের। আমার ঠিক পাশেই প্রতিমার কাজ চলছে এবং প্রত্যেক বছরের মতো এবছরও 10 দিকে দশভূজার নতুন পথচলায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি তা আমার মনের অত্যন্ত কাছাকাছি একটি অবস্থান করা জায়গা, পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত মহিষবেড়িয়া গ্রাম, প্রতিমা শিল্পী ক্ষুদিরাম সামন্তের বাড়িতে। মূলত তার বাড়ি, তার কর্মশালা এবং এখানে মুষ্টিমেয় যে কয়েকটি দুর্গা প্রতিমা প্রতি বছর প্রাণ পান, তাদের মধ্যে এবছর অন্যতম একটি কাজ পূর্ব মেদিনীপুরেরই একটি অত্যন্ত পুরনো পুজো, পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসবের পূজা মণ্ডপের প্রতিমা। মূলত আমরা যাকে বলাই পণ্ডার দুর্গাপুজো হিসেবে চিনি। আমরা একে একে সেই প্রতিমার কাজ অবলোকন করব এবং এখানে ক্ষুদিরাম জেঠু এবং আমার আরেক কাছের মানুষ সহশিল্পী শ্যামসুন্দর চক্রবর্তীর সঙ্গে কথায় কথায় আমরা ফিরে যাব পুজো কাটানোর বিভিন্ন মুহূর্তে, যেখানে নানান শিল্পীদের অনুষঙ্গ উঠে আসবে এবং উঠে আসবে প্রসঙ্গ নানান কৃষ্টি চর্চার মুহূর্তে। বাড়িতে এত বড় হাইটই প্রথমবার। 2012 থেকে যখন একটু একটু করে ছবি তোলা শুরু করি, মোটামুটি তখন থেকেই পুজো দেখার চেয়ে পুজো কভার করার নেশাটা মাথায় এক প্রকার জাঁকিয়ে বসত। নতুন কোনো জায়গায় ভালো প্রতিমার খবর পেলেই যখন যার সাথে সম্ভব হতো বেরিয়ে পড়তাম নির্দিষ্ট কোনো দিন থেকে। তবে এই জেদটা যে একদম ছবি তোলার প্রতি ভালোবাসা বাড়ার সাথে সাথেই জন্মেছিল তা নয়। এমনি ঠাকুর দেখার আনন্দেও প্রচুর ঘুরেছি, গেছি একাধিক জায়গায়। 12 সালের কথাটা বললাম কারণ পুজো কাটানোর প্রতি বছরের রুটিনের পরিবর্তে ওই বছরটা ছিল একটা মাইলস্টোন। পরিচয় করার সুযোগ এলো একজন বিশেষ প্রতিমা শিল্পীর সাথে, নাম ক্ষুদিরাম সামন্ত, আমার কাছে ক্ষুদিরাম জেঠু। আজ মহালয়ার সকালে যখন পুজোর রেশে নিজেকে সাজিয়ে নিচ্ছে গ্রাম, শহর, মফস্বল, যে যার সবটুকু সত্তা উজাড় করে সেরাটুকু উপস্থাপনা করতে প্রস্তুত, যাদের জন্য দুর্গাপুজোর এখানকার আকরকে আমরা অনুভব করতে পারি, তাদের কয়েকজনের কথা আজকের এই পর্বে এই বিশেষ সকালে না বললে একটা বিরাট শূন্যস্থান রয়ে যাবে আমার নিজের মনেই। ক্ষুদিরাম জেঠুর কথা প্রথমেই মাথায় আসতে বাধ্য, কারণ বিগত প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে পুজোর এই প্রস্তুতিমূলক দিনগুলোয় আমি তাঁর বাড়িতেই সবচেয়ে বেশি সময় কাটিয়ে এসেছি। দেখেছি একের পর এক মন ভালো করে দেওয়ার মতন কাজ, আর তুলেছি অগুন্তি ছবি। যদিও জেঠুর কাজ আমি প্রথম দেখি 2009 সালে আমার স্টপেজ নিমতৌড়ি থেকে মাত্র 2 কিলোমিটারের ব্যবধানে উত্তর সাঁওতানচক বলে একটি জায়গায় কসমস নামের একটি সার্বজনীন পুজোর পূজা মণ্ডপে। সেখানেই তার কাজের সঙ্গে আমার প্রথম পরিচিতি, আর ব্যক্তিগত স্তরে তার সাথে আলাপ 2012 তমলুকের কমেট ক্লাবের প্রতিমাকে কেন্দ্র করে। কসমসের সেই চোখ ধাঁধানো মাতৃমূর্তি আজও ভীষণভাবে মনের মধ্যে থেকে অনুভব করি। প্রবল পরাক্রমে নিজের ডান হাত দিয়ে সিংহের মাথা ধরে তাকে প্রায় পরাভূত করে ফেলা দৃপ্ত মহিষাসুর, আর প্রতিমার ব্যাকগ্রাউন্ড হিসেবে অস্তগামী সূর্যের লাল ছটায় আকাশের নিচে দেওয়াসুরের প্রবল সংগ্রামের সেই ক্যানভাস পেইন্টিং। ভীষণ আফসোস করি এখন এই পেইন্টিংটা আজ নষ্ট হয়ে গেছে বলে। কি কাজ দেখেছিলাম সেদিন। আমার একটা বিশেষ শৈলী ছিল, পুজোর কথা শুনলে যে মণ্ডপের কাছাকাছি যাচ্ছি সেখানে ঢোকার কয়েক সেকেন্ড আগে থেকে ইচ্ছে করে চোখ বন্ধ করে নিতাম চমকটা 2 চোখ ভরে উপভোগ করব বলে।
সেবার কসমসের পুজোর কালো ক্ষেত্রেও border। তাই ঘটেছিল, যাকে বলে চক্ষু সার্থক করা। 2009 সাল মানে তখন কোথায় 10 দিকে 10 পূজা। সেই থেকেই মানুষটির কাজের গুণমুগ্ধ হওয়া আমার দিক থেকে শুরু হয়। প্রসঙ্গক্রমে আসা যাক 2012 তমলুকের কমেট ক্লাবের সেই প্রতিমার কথা। একেবারে কমেট তমলুকের অন্যতম Proper। পুরনো একটি পুজো এবং তমলুকের কল্পনা বিলাসী পুজোগুলির মধ্যে একটি, কথা স্বীকার করতেই হয়। কারণ যখন 12 সালের এই প্রতিমা দেখে ভীষণভাবে আপ্লুত বোধ করি, একজন সদস্য সরাসরি বলেই বসলেন যে এই প্রতিমা নাকি মায়ের স্বপ্নাদেশে তৈরি। ওখানে সাদা মনের টানটা মধ্যে এক থাকে। অদ্ভুত খটকা লাগলো। ঠিক করলাম স্বয়ং শিল্পীর কাছে, স্বয়ং রূপকারের কাছেই তার ঠিকানা জোগাড় করে চলে এসে তার কাছ থেকে সবটা শোনা যাবে। সেই 2012 সালের অক্টোবর মাসে অষ্টমীর দিন সকালে প্রথম তার বাড়িতে আমার পাড়ি জমানো। হ্যাঁ বলুন, কি বলছিলেন? ওদিকে যাওয়া হয়েছিল, অনুপদার কাছে? না, এখনো যাওয়া হয়নি। এই উইকেন্ড থেকে শুরু করব। এবার থেকে যাবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর তার এই ঠিকানা হয়ে ওঠে আমার কাছে রং আরম্ভ হয়ে গেছে। তমলুক এবং শহরতলির বিভিন্ন শিল্পীদের কর্মশালা সম্পর্কে জানবার এবং এই তাদের সাথে সপ্তাহের পরিচয় শেষেই করবার যাচ্ছি। একটা অদ্ভুত সংযোগ সূত্র। হাফ সেঞ্চুরি হয়ে যেত আর একটা হলে। একটা হলে ভালো হতো। এরপর পরিকল্পনা মাফিক একদিন চলে আসি তমলুকের খুব কাছেই আস্তারায় অনুপম শিল্পালয়ে, অর্থাৎ প্রতিমা শিল্পী অনুপ ঘোরইয়ের স্টুডিওতে, যেখানে 10 দিকে 10 পূজার দরুন 2019 থেকে আমার নিত্য যাওয়া আসা। তা স্থির চিত্রের সমাহারের জন্যই হোক কিংবা 10 পূজার এই প্রত্যেক বছরের নিবেদন আপনাদের সবার সামনে তুলে ধরার জন্যই হোক না কেন। অনুপদার স্টুডিওতে একটি অংশে রয়েছে বিভিন্ন থিমের কাজ এবং আরেকটি অংশ জুড়ে সারি বেঁধে দাঁড়িয়ে আছে সাবেকি প্রতিমার সমাহার। পরিচিত মহলে অনেক সময় জিজ্ঞাসিত হতে হয় যে নানান ধরনের কর্মব্যস্ততার একটা সময় সারণী সামলে কিভাবে 10 দিকে 10 পূজাকে সময় দিচ্ছি। আসলে সব ব্যাপারটাই প্যাশন। নিজের প্যাশনকে সময় দিতে না পারলে নিজেকে কোনোভাবে সংজ্ঞায়িত করা যায় না। প্রত্যেকটি মানুষের দুটি পরিচিতির জায়গা রয়েছে আমি মনে করি। এক, তার পেশাগত পরিচিতি, এবং দ্বিতীয়ত সৃজনশীলভাবে তিনি তাকে কোন আনুষঙ্গিকতায় তুলে ধরছেন। আমার কাছে 10 দিকে 10 পূজা সেরকম এই সৃজনশীল পরিচিতির একটি ওতপ্রোতভাবে জড়িত অংশ। চারপাশের সেট আপ দেখেই বুঝতে পারছেন অন্ধকার নেমে এসেছে এবং এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমার অত্যন্ত চেনা একটি ঠিকানায়, পূর্ব মেদিনীপুরের সবচেয়ে বড় স্টুডিও আস্তারায় অনুপম শিল্পালয়, অর্থাৎ প্রতিমা শিল্পী অনুপ ঘোরইয়ের স্টুডিওতে। কিন্তু এখানে এসে যে ধরনের প্রতিচ্ছবির এক ঝলক বাইরে থেকে পেলাম তা এক কথায় সত্যি অনুপম এবং অমোঘ। প্রথম ছোটবেলা থেকে বাবার সঙ্গে বাবা এই কাজ করে যুক্ত আছে, বাবার সাথে প্রথম থেকে কাজ করতাম। তো কাজ করার পর থেকে নিজে থেকে কিছু করার জন্য আবেগ বসে, মানে নিজে কিছু করার একটা আমার উৎসাহ জাগে আর কি। সেই জন্য নিজেই এই প্রতিষ্ঠানটা শুরু করেছি আর কি। আজকে 12 বছর পড়লাম, এটা 12 বছর চলছে কাজ, এটা আমার এভাবে কাজ হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার সমসাময়িক প্রতিমা শিল্পে তার প্রথম হাতেখড়ি 2008 সালে বাবা ইন্দ্রজিৎ ঘোরইয়ের ছত্রছায়ার আঙিনায়। পরবর্তীকালে নিজের কাজে এনেছেন নতুন মাত্রা এবং বিশেষ করে 2018-19 পরবর্তী সময় থেকে সাবেকি প্রতিমার ক্ষেত্রে তো বটেই, থিমধর্মী বিভিন্ন কাজেও প্রতিমা শিল্পী অনুপ ঘোরই হয়ে ওঠেন এক একক সত্তা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিগত দশকে কাঁচামালের তৈরি প্রতিমা, অর্থাৎ বিভিন্ন র ম্যাটেরিয়ালসের তৈরি ঠাকুরের কাজের যে বিরাট বড় একটা ঝোঁক এসেছিল এবং যে ঝোঁকের বশবর্তী হয়ে অনেক বড় বড় পূজা কমিটি তাদের প্রতিমার মধ্যে হয় বাঁশের উপকরণ, পাটের উপকরণ অথবা পুঁতি থেকে শুরু করে নানান ধরনের উপকরণকে প্রাধান্য দিতেন। সেই ধরনের ম্যাটেরিয়াল বেসড আর্টসের প্রতিমা নির্মাণে প্রথম পথিকৃৎ হলেন অনুপদা। আজ তার স্টুডিও শুধু জেলার সবথেকে বড় স্টুডিওই নয়, একটা মাইক্রো ইন্ডাস্ট্রি। বিভিন্ন মানুষ এখানে কর্মরত, প্রতিমা শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন আলাদা আলাদা আধারে বিভিন্ন ডিপার্টমেন্টে। এবং বিগত বছরের নানান উপস্থাপনায় হয়তো আপনারা লক্ষ্য করেছেন অনুপদা স্টুডিও থেকে গড়ে ওঠা বিভিন্ন সাবেকি প্রতিমার পেছনে যে চালচিত্রের অলঙ্করণ, সেই আর্ট ইনস্টলেশন কিন্তু এখানে আলাদাভাবে কারিগর দিয়ে তৈরি হয়। বাইরে থেকে সাধারণত কোনো রকমভাবে সেই ইনস্টলেশনগুলিকে নিয়ে আসা হয় না। অর্থাৎ অনুপদা স্টুডিও শুধুমাত্র একটি কর্মশালা নয়, এখানে বিভিন্ন মানুষের অন্নসংস্থান থেকে শুরু করে একটা শিল্পের বিরাট বড় মাইক্রোকজম আমরা দেখতে পাই। এক অঙ্গে বিলীন এক অভূতপূর্ব শিল্পধারার রূপায়ণ এখানে প্রতিনিয়ত ঘটে চলে।
শিল্পীর একজন পরিচিত মানুষ হিসেবে এবং 10 দিকে 10 ভুজার একজন দায়িত্ববান সঞ্চালক হিসেবে, সবথেকে বড় কথা একজন পুজো প্রেমী এবং শিল্প পিপাসু হিসেবে মাঝে মাঝে এক অদ্ভুত অভিযোগের সঞ্চার ঘটে মনে। এত শিল্পীর সমাহার যেখানে বিভিন্ন জেলা থেকে, বিশেষত কুমোরটুলি থেকেও সহকর্মীরা এসে কাজ করেন, এবং সর্বোপরি অনুপদার নিজের ভূমিকাটা যেখানে একজন মিউজিক ডিরেক্টরের মতন, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন বিভিন্ন পুজো উদ্যোক্তারা বিগত বছরগুলিতে ঘটে যাওয়া কোনো উপস্থাপনাকে একটি রেফারেন্স হিসেবে নিয়ে আসেন যে ছবি দেখে কাজ হবে, তখন কোথাও কোথাও ভীষণ মনের মধ্যে একটা অসহায়তা কাজ করতে থাকে। কোথাও এই পদ্ধতির দরুন আমাদের জেলার যে নিজস্ব প্রতিমা শিল্পের একটা শৈলী, যে শৈলী বিগত বেশ কয়েক দশক ধরে তার নিজের বিস্তার লাভ ঘটিয়েছে, সেই শৈলী কোনোভাবে নষ্ট হয়ে যাচ্ছে না। তো উত্তর আমরা অনুপদার কাছেই পেয়েছিলাম একরকমভাবে। আচ্ছা, একটি বিষয় সাধারণত কখনো আমরা জিজ্ঞাসা করে উঠতে পারি না, সেভাবে হয়তো কখনো অবকাশ হয়ে ওঠে না, কিন্তু এখন আপনার কথার সঙ্গে যখন বিষয়টা উঠেই গেল, কথা প্রসঙ্গেই একটু জিজ্ঞাসা করি, যে ছবি নিয়ে আসার ব্যাপারটা বললেন, কখনো একজন শিল্পী হিসেবে এরকম কি কিছু আপনার মনে হয়েছে যে আপনারা আপনাদের দিক থেকে যতটা সৃজনশীলতা, যে ক্রিয়েটিভিটি নিজেদের মৌলিক কাজের মধ্যে দিয়ে দিতে পারেন, এই ছবি আনার মধ্যে দিয়ে কোথাও যেন সেইখানেই ছবিটা আনার উদ্দেশ্য ওরা দেখাতে যাচ্ছে আমরা এই ধরনের কাজটা হবে, সেই ছবি দেখে আমাদের হচ্ছে না, ছবিটা শুধু রাখা হচ্ছে যে কাজের মানে ভূমিকার কাজটা কীভাবে হবে আর কি, এই ধরনের তারাও বুঝতে পারে যে কাজটা আমাদের এরকম হচ্ছে বা আমাদের কাজ কত সুবিধা আছে, এই ধরনের কাজটা হবে। এবার সেই কাজটা এবার আমরা আমাদের নিজের মতোভাবে কাজটাকে দাঁড় করানো হয়। তা প্রত্যেকটা ছবিতে নেই, কারণ ছবি ডিটো করলে অনেক জায়গাতে সমস্যা হয়ে দাঁড়িয়ে থাকে, অনেক জায়গাতে কমেন্ট করে বলে, সেই জন্য আমরা সেই ছবিগুলোকে কাজগুলোকে চেঞ্জ করি। যেমন এই ছবিটাতে এগিয়েও একটা ছবি আছে, তো ছবিটাকে আমরা নিজের মতোভাবে কিছুটা ভাবমূর্তিগুলো দাঁড় করাইছি। এইখানে একটা বাংলা ঠাকুর আছে, তার কিছু কিছু কাজকে আমরা চেঞ্জ করে দিয়েছি। ঠাকুর আছে কিন্তু ছবি আছে, ছবিটা শুধু রাখার উদ্দেশ্য কমিটিও বুঝতে পারছে আমাদের কাজটা হচ্ছে বা আমাদের কাজ করতে সুবিধা হয় আর কি, এই জন্য ছবিটা হয়। আমি প্রথমে বুঝতে পারিনি যে এটা মাটির সঙ্গে সোলারও কাজ আছে। একজন সঞ্চালক এবং সংগ্রাহক হিসেবে আরও একটি বিষয়ে সীমাবদ্ধতা অনুভব করি এই ভেবে যে এই কর্মকৃতিগুলির চূড়ান্ত প্রতিরূপ কীরকমভাবে ফুটে উঠল তা অনেক সময় আর মণ্ডপে গিয়ে দেখা হয়ে ওঠা হয় না। আসলে আমাদের তমলুকের উপকণ্ঠে যে পুজোগুলি হয়, তারা তাদের অর্থসংস্থানগত নানান কারণের জন্য, নানান বাজেট ইস্যুর জন্য যে ধরনের বা যে মাত্রার প্রতিমা অর্ডার দেন, তার থেকে অনেক বেশি মাপের বাজেটের এবং বহুমাত্রিক ভাবনাধর্মী প্রতিমা আমাদের জেলার উপকণ্ঠেই বিভিন্ন জায়গায় ডেলিভার্ড হতে থাকে এই সমস্ত প্রতিমা শিল্পালয়গুলি থেকে একের পর এক। অত্যন্ত সঙ্গত কারণেই সেই সমস্ত জায়গাগুলিতে গিয়ে আর কখনো লেন্সবন্দি করা হয়ে ওঠে না কীভাবে ফুটে উঠল দেবী মাতৃকার রূপ। তাই উত্তরণের এই মুহূর্ত সঞ্চালন কোথাও কোথাও আমার জন্যে এবং আমার দর্শকদের জন্য, যাদের জন্য 10 দিকে 10 ভুজার বছরের পর বছর এগিয়ে চলা, তাদের কাছে কোথাও না কোথাও যখন দেখি যে গড়ে ওঠার মুহূর্তের কিছুটা ঝলকও অত্যন্ত বিশ্বস্তভাবে তুলে ধরা গেল, এইভাবেই কোথাও একটা শান্তি পাওয়া যায়। এবং শান্তি পাওয়া যায় একথা ভেবেও এত মানুষদের সঙ্গে যোগাযোগ হয়ে ওঠে। বিভিন্ন প্রতিমা শিল্পালয়গুলিতে আজ যত সহকর্মীরা এসেছেন, তাদের অনেকের সঙ্গে গড়ে উঠেছে এক আত্মিক যোগাযোগ। শাড়ির ডিজাইনগুলোতে অভ্র দেওয়া হবে না পরে ফেভিকল দিয়ে? না, এটা সিম্পল এরকমই থাকবে। ওইগুলো অভ্র দিয়ে যেইগুলো দেওয়া আছে, ওই বাকি আচ্ছা। দুর্গাগুলো, এটা সিম্পল। যেরকম রং আছে সেরকম। হ্যাঁ, কমপ্লিট। চোখ জুড়িয়ে যাওয়ার মতন একটি শ্বেত শুভ্র দৃশ্যায়ন, যা দেখলে মনে হয় যেন এই প্রতিরূপ হিসেবে রেখে দিলেই সব থেকে ভালো হতো। এর উপর যেন যে কোনো রকমের রঙের প্রলেপ বা যে কোনো পরবর্তী পদক্ষেপ নেহাতি বাতুলতা।
ভাবনাত্মক বা থিমধর্মী প্রতিমাগুলির টানেলের শেষ প্রতিমা, যেখানে দুর্গা প্রতিমার অবয়ব প্রক্ষেপণ এবং নানান ধরনের ভাবমূর্তির সঙ্গে মিশিয়ে ফেলা হয়েছে আমাদের 12টি রাশির এক একটি প্রতিরূপকে। ঠিক কী ভাবনা থেকে তা আমরা জেনে উঠতে পারিনি, কিন্তু যে ভাবনা থেকেই করা হোক না কেন, বেশ নান্দনিক চিন্তাভাবনাই বটে। এবার পালা সম্পূর্ণ অন্য একটি টানেলে চলে আসার। এই টানেলে রয়েছে সাবেকি প্রতিমার সমাহার। সৌভাগ্যবশত তমলুক এবং তার উপকণ্ঠের বেশিরভাগ জায়গায় এখানকার সাবেকি প্রতিমাগুলি তাদের স্থান করে নিতে চলেছে। তবে ব্যতিক্রমও আছে। হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম এবং পশ্চিমবঙ্গের বাইরের কতিপয় কিছু জায়গার জন্য কিছু সাবেকি প্রতিমা এখান থেকে যাবে। মহালয়ার সময় এবং তার দিন দুয়েক আগে পিছের কথা যদি আমরা ভাবি, তখন শিল্পীদের ব্যস্ততা থাকে তুঙ্গে। না, দেবী প্রতিমাকে সাজানোর জন্য নয়, বরঞ্চ এখানকার মাতৃমূর্তিগুলি যে মণ্ডপে গিয়ে পৌঁছবে, মণ্ডপে যাওয়ার পরের বেশ কিছু অলঙ্করণ এবং কিছু রিপেয়ারেশন থাকে, যেখানে বিভিন্ন ফাটল থেকে শুরু করে ছোটোখাটো কিছু ত্রুটি থেকে থাকলে সেই ত্রুটিগুলির দিকে নজর দেওয়া হয়। এক অন্যতম চ্যালেঞ্জের মুহূর্ত। এই চ্যালেঞ্জকে অতিক্রম করেই শিল্পের জয়যাত্রা বছরের পর বছর অব্যাহত থাকে। এক ধাঁচের সাবেকি প্রতিমায় রয়েছে একই রকমের রঙের প্রক্ষেপণ এবং সেই সঙ্গে সঙ্গে বেশ কিছু প্রতিমা রয়েছে যেগুলি একদম আটপৌরে সাবেকি গয়নার উপরেই আধারিত হবেন। সিংহের চোখের একটি বিষয় লক্ষণীয়। এখানে কালো রঙের একটি উপবৃত্তাকার বেষ্টনীর মধ্যে যেরকমভাবে হলুদ চোখ এবং ছোট্ট বিন্দুর মতন মণি করে তোলবার মতন প্রয়াস দেখা যাচ্ছে, যা আমরা এই পর্বের শুরুতেই ক্ষুদিরাম সামন্তের স্টুডিওতে দেখলাম বলাই পণ্ডার দুর্গা প্রতিমার দেবী বাহনের ক্ষেত্রে। এই আঙ্গিক কিন্তু মূলত পূর্ব মেদিনীপুরের নয়। এই আঙ্গিক এসেছে কুমোরটুলির প্রতিমা শিল্পের ঘরানা থেকে, বিশেষ করে বিক্রমপুরী প্রতিমা শিল্পের ঘরানা থেকে। বিভিন্ন শিল্পীরা মূলত সহকর্মীদের বদান্যতায় এবং তাদের নিজেদের অধ্যয়নের মাধ্যমে এই পারদর্শিতা অর্জন করেছেন। যদিও অনুপদার কাজের ক্ষেত্রে আমি বিভিন্ন সময় বলেছি যে চোখের পাশে এতটা কালো রং না দেওয়া গেলেও চলতো, কিন্তু তা সত্ত্বেও কোথাও না কোথাও শেষমেশ চূড়ান্ত মুহূর্ত সঞ্চয়ন যখন ঘটে, তখন একটা দৃষ্টিনান্দনিক ভাবমূর্তি চলেই আসে। উত্তেজনা চেপে রাখতে না পেরে বিভিন্ন সময় কোন প্রতিমা কোনখানে যাচ্ছে তা আগে বলে ফেললেও এখন যেহেতু পরিক্রমাধর্মী পর্বগুলিতে তা আলাদাভাবে বলা সম্ভব, স্বতন্ত্রভাবে বলা সম্ভব, সেই কারণের জন্য এখন আর উল্লেখ করলাম না কিছু। তবে এই প্রতিমাটি সম্পর্কে বিশেষ কিছু কথা বলতেই হচ্ছে, যা আমরা এখন ফ্রেমে দেখতে পাচ্ছি। এখানে অত্যন্ত অভিনবত্বের সাথে দেবদেবীদের পোশাক পরিচ্ছদে গামছার ব্যবহার করা হয়েছে এবং অন্যান্য বিভিন্ন শিল্পীদের কাজ এর আগেও দেখেছি। পোশাক পরিচ্ছদের পাশাপাশি গয়নার ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু গামছার ব্যবহার এখানে ঘটে থাকে এরকম ধরনের প্রতিমার ক্ষেত্রে। এই প্রতিমাটি যেতে চলেছে রানীহাটি বলে একটি জায়গায়, যা হাওড়া রুটের মধ্যে পড়ে এবং ক্লাবের নাম সম্ভবত নাভঘরা রাজা বাহাদুর সংঘ। বিগত বেশ কয়েক বছর ধরে অনুপদার কাছ থেকে এই সংস্থার প্রতিমা তৈরি হয়ে আসছে এবং কোথাও না কোথাও দুর্গাপূজার প্রতিমা শিল্পের মধ্যে দিয়ে আমরা আমাদের রাজ্যের অন্যতম স্বকীয় একটি বস্ত্রশিল্পের জন্য কিন্তু পৃষ্ঠপোষকতা দেখতে পাচ্ছি।
কখনো কখনো অনুপদার শিল্পকর্মের মধ্যে দিয়েও কলকাতার প্রখ্যাত অলোক সেনের কিছু ভাবনা লক্ষ্য করা যায়, তার কিছু ছায়া লক্ষ্য করা যায়। কারণ তিনি যেভাবে প্রতিমার মধ্যে দিয়ে সমসাময়িক বিভিন্ন ভাবনা এবং সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটের বাদানুবাদের কথা তুলে ধরতেন, অনুপদার প্রতিমার মধ্যেও কিছুটা ছায়া অবলম্বন আমরা পাই। সবসময় বুঝে ওঠা যায় না যে ঠিক কী ধরনের ছায়া অবলম্বন ঘটল, তবে দেখে বোঝা যায় যে পুরো কাজের মধ্যে অন্যান্য কাজের থেকে আলাদা বেশ ইউনিক একটা ব্যাপার রয়েছে। মুহূর্ত সঞ্চয়নের আমার এই সফরে আমার নিজের কিছুটা তাড়া থাকার জন্য এবং অন্য একটি মডেলিং বেসড ফটোগ্রাফি এখানে শুরু হবে বলে আমরা এখানে বিশেষ কালক্ষেপ করলাম না। আমাদের একরাশ শুভেচ্ছা রইল সমস্ত শিল্পী এবং সহকর্মীদের প্রতি, তারা যেন তাদের বাকি থেকে যাওয়া কাজগুলি আস্তে আস্তে সুষ্ঠুভাবে করে নিতে পারেন। এরপর তাদের শুভেচ্ছা জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু আমাদের পরবর্তী গন্তব্য সম্পর্কে জানতে গেলে অবশ্যই এই সফরে আমাদের সঙ্গে থাকতে হবে এবং নিঃসন্দেহে চোখ রাখতে হবে পরবর্তী পর্বে। দেখা হচ্ছে আবার।